ওকে ওকে। আচ্ছা, আমরা প্রতিদিনের মতো আমরা একবার করে একটু রিমেইন্সিং অর্থাৎ স্মৃতিচারণা করে নিই এবং যতটুকু পড়েছি আমরা ইন এ ভেরি নাটসেল সেটা আমরা বলার চেষ্টা করি। আমরা যেটা পড়েছিলাম যে একজন রাজা, তার মনের মধ্যে 3টে প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর তার মনে হয়েছিল তিনি জানলে জীবনে তিনি কোনো কাজে কখনো ব্যর্থ হতে পারতেন না। তো তাই তিনি এই 3টে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। সেকেন্ড কোয়েশ্চেন ছিল হু আর দ্য রাইট পিপল হুম টু লিসেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কারো কথা শুনবো আর কারো কথা শুনবো না। আর লাস্ট ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ আমাদের জীবনে কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তো এইভাবে উনি 3টে প্রশ্নের উত্তর নিয়ে তিনি জ্ঞানী মানুষদের দরবারে হাজির হলেন, কারণ তিনি গোটা রাজ্যে ঘোষণা করেছিলেন যে তাকে এই উত্তরগুলো শেখাতে পারবেন তাকে তিনি একটা বড় পুরস্কার দেবেন। তো জ্ঞানী মানুষরা এসেছিলেন এবং তারা অনেকে অনেক রকম ভাবে উত্তর দিয়েছিলেন, কিন্তু কোনো উত্তরটার সঙ্গেই রাজা একমত হতে পারেনি বা তিনি কাউকে পুরস্কার দিতে পারেননি। কিন্তু তার মধ্যে তখনও পর্যন্ত ওই প্রশ্ন পাওয়ার ইচ্ছেটা কিন্তু ছিল। তাই তিনি শুনেছিলেন একজন হারমিটের কথা, তিনি একটা ফরেস্টে থাকেন এবং তিনি তার জ্ঞানের জন্য বিখ্যাত, ভীষণ জ্ঞানী মানুষ। যেমন তোমরা বিভিন্ন গল্পে পড়েছো যে সেবার কুইন আর কিং সোলোমন, মানে কিং সোলোমন তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন, তো এরকম ভাবে হারমিট তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। তো সেই জ্ঞানী হারমিটের কাছে রাজা গিয়েছিলেন সেই 3টে প্রশ্নের উত্তর নেবার জন্য। কিন্তু প্রথমে তার প্রশ্নগুলো হারমিট শুনেও কোনো উত্তর দেননি, বরং হারমিট তার যে কাজ মাটি কোপানোর কাজ সেটা চালিয়ে যাচ্ছিলেন। তো রাজার কিছুটা সদয় মানে কিছুটা কি বলবো তার প্রতি কষ্ট হওয়াতে তিনি তার কাজটা শেয়ার করছিলেন এবং তিনি তার প্রশ্ন রিপিট করছিলেন, কিন্তু কোনোভাবেই হারমিট তাকে কোনো উত্তর দিতে পারেনি, উত্তর দেননি। তো যখন তিনি মনস্থির করলেন যে এবার তিনি ফিরে আসবেন, ঠিক এমন সময় দেখা যায় যে একটা দাড়িওয়ালা মানুষ জঙ্গলের ভেতর থেকে ছুটতে ছুটতে আসছে এবং যখন কাছে আসে তখন জানা যায় যে এই মানুষটি একটা আহত একটা লোক, যাকে কিছু মানুষ তাকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং প্রচন্ড রক্ত পড়ছে। তো এই রাজা এই হারমিটের সাহায্য নিয়ে তাকে সেবা শুশ্রূষা দিয়ে তাকে বাঁচিয়ে তোলে এবং তাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দেয়। তো পরের দিন সকালে যখন হারমিটের কুটিরে যখন ওই বিয়ার্ডেড ম্যানটি দেখেন যে রাজা ঘুম থেকে উঠে তার দিকে তাকিয়ে আছেন, তখন তার মনে হয়েছে যে হয়তো রাজাটা কিছু বলতে চাইছে, কিন্তু রাজা কিছু বলতে চায়নি। রাজা আসলে ভাবছিল যে সে কোথায় এসেছে বা কে লোকটা তার সামনে এমন করে বসে আছে। তো যাই হোক, সেই বিয়ার্ডের ম্যানটি তার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে বসে, ফরগিভ মি। কিন্তু রাজা বুঝতে পারে না যে অচেনা লোকটি তার সঙ্গে ক্ষমা চাইছে কেন, কি তার কারণ। তো সত্যিই কি এর কোনো কারণ আছে? সত্যিই কি হারমিটের সঙ্গে এই বিয়ার্ডের ম্যানের সঙ্গে এই রাজার কোনো সম্পর্ক আছে, বা এরা কি আগে একে অপরকে কোনোভাবে চিনত, কি ছিল সেইটা নিয়ে আজকে আমাদের বাকি অংশটা আমরা পড়ে নেব। আর আজকেই আমরা বোধহয় পুজোর আগের বোধহয় লাস্ট ক্লাস হবে, তো আজকেই আমরা চেষ্টা করব এটাকে শেষ করে দিতে, সেটা একটুখানি দ্রুততার সঙ্গে পড়ার চেষ্টা করছি। দেখো, ফরগিভ মি, said the bearded man in a weak voice, because he was wounded and he was badly bleeding. প্রচন্ড রক্তপাত হচ্ছিল, তারপর থেকে দুর্বল হয়ে পড়েছেন, তাই দুর্বল কণ্ঠে খুব ধীরে ধীরে বললেন যে ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। When he saw that the king was awake, রাজা জেগে গেছেন, and was looking at him, তার দিকে তাকিয়ে আছেন, তখন তিনি তাকে বললেন যে ফরগিভ মি। রাজা উত্তর দিচ্ছেন, said the king, I do not know you and have nothing to forgive you for, আর তাই ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না। দেখো এবার বিয়ার্ডেড ম্যানটি কি বলছেন, দেখো, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ। অ্যাকচুয়ালি দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাজ সাম অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য কিং, অর্থাৎ সেই বিয়ার্ডেড ম্যানটি কোনোভাবে সেই রাজাকে চেনেন, কিন্তু রাজা ওই বিয়ার্ডেড ম্যানটিকে চেনেন না। কেন চেনেন না, কি সম্পর্ক? বলছে আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স। দেখো তোমাদের গ্রামারে একটা অন্য পার্ট আমাদের হবে,
কিন্তু যেখানে মূল গ্রামারগুলো আছে বলার চেষ্টা করে দিই। অফ ইয়ার্স, এখানে দুটো পজিটিভ আছে। দুটো পজিটিভ ব্যবহার করার অর্থ হচ্ছে যে মেনি অফ দেম, অনেকের মধ্যে একটা। যদি বলতো যে ইয়োর এনিমি, তাহলে অনলি ওয়ান এনিমি, কিন্তু বলেছে অফ ইয়োর্স, তার মানে রাজার অনেকগুলো শত্রু ছিল আর তার মধ্যে বিয়ার্ডেড ম্যান হচ্ছে একজন। সেটা বলেছে যে আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোর, মানে সুয়ার, প্লেজ, ভাউড, শপথ নিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ, তারা নিজেরা প্রতিশোধ নেবে, অন ইউ, আপনার উপরে। তাহলে ইউ হ্যাভ মেনি এনিমিজ, আপনার অনেক শত্রু আছে, আর সেই শত্রুরা অনেকেই প্রতিজ্ঞা নিয়েছে যে তারা নিজে হাতে আপনার উপরে বদলা নেবে। তো সেই শত্রুদের মধ্যে আই অ্যাম ওয়ান অফ দেম, আমি তাদের মধ্যে একজন। বিকজ হোয়াই আই অ্যাম ইউর এনিমি, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি তার ভাইকে দণ্ড দিয়েছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তিগুলোকে আপনি সিজ করেছেন, বাজেয়াপ্ত করেছেন, ক্রপ্ট করেছেন। তাহলে আপনার সঙ্গে শত্রুতার কারণটা কি? আপনি আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তার সমস্ত সম্পত্তিগুলো আপনি বাজেয়াপ্ত করেছেন। আই নিউ, আমি এটা খুব ভালো করে জানতাম। ইউ হ্যাড গান অ্যালন টু সি দ্য হারমিট, আপনি হারমিটের কাছে গেছিলেন একা একা দেখা করার জন্য। অ্যান্ড আই রিজলভ, মানে আই প্রমিসড, আমি সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করব, অন ইউর ওয়ে ব্যাক, আপনি যখন একা একা ফিরে আসবেন। আপনি একা গেছেন, আপনি একা ফিরে আসবেন, তাই ফেরার পথে আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিনটা চলে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, অ্যাম্বুস মিন হিডেন প্লেস ইন এ ফরেস্ট, জঙ্গলের মধ্যে যে লুকোনো জায়গা, গোপন আস্তানা, গোপন ডেরা, সেই গোপন ডেরা থেকে আমি বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড আই কেম আপন মাই মেট, এবং দেখা হয়ে গেল ইউর বডিগার্ড গুলোর সঙ্গে। অ্যান্ড দে রিকগনাইজ মি, এবং তারা আমাকে চিনতে পেরে গেল। দে নিউ মি, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার বডিগার্ড আমাকে চেনে। অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে আঘাত করলো, আমাকে আহত করে তুললো। তাহলে আমি আপনাকে মারার জন্য একটা জঙ্গলে বসে অপেক্ষা করছিলাম যে আপনাকে ফেরার পথ আমি হত্যা করব, কিন্তু আপনি ফিরলেন না। সেইটা ভেবে আমি জঙ্গলের বাইরে থেকে বেরিয়ে এলাম, আপনার বডিগার্ডদের সঙ্গে কেম আপন, সাক্ষাৎ হয়ে গেল, তারা আমায় চিনে ফেললো এবং তারা আমাকে মেরে ফেললো। আই এসকেপ ফ্রম দেম, মানে ফ্রি অ্যাওয়ে, আমি তাদের হাত থেকে পালালাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, এই ব্লেড এসছে ব্লিড থেকে, মানে রক্ত ঝরে ঝরে মরে যাওয়া। ব্লেড টু ডেথ মানে রক্ত ঝরে ঝরেই হয়তো মরে যেতাম। হ্যাড ইউ, এখানে হ্যাডটা কিন্তু ইফ ইউ ডিড নট ড্রেস মাই উন্ড, যদি আপনি আমার এই ক্ষতস্থানটাকে ড্রেসিং করে না দিতেন, বেঁধে না দিতেন, তাহলে হয়তো আমি রক্ত ঝরে ঝরেই মরে যেতাম। দেখো কি রিয়ালাইজেশন, কি ভাগ্যের পরিহাস, যে মানুষটি রাজাকে হত্যা করার কথা ভেবেছিল, রাজাকে হত্যা করতে চেয়েছিল, সেই মানুষটি আজকে তার প্রাণ বাঁচিয়ে দিল। এই রকম হওয়ার পরে এই যে রিপেন্টেশন, এই যে অনুশোচনা, এতে করে মানুষ শুদ্ধ হয়। যেখানে বিয়ার্ডের ম্যান যে শুদ্ধ হয়েছে, সে কি বলছে দেখো, আই উইশ টু কিল ইউ, আর আমি কিনা চেয়েছিলাম আপনাকে হত্যা করতে, অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ, আর আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিলেন। তাহলে এই বিয়ার্ডেড ম্যানটি বুঝতে পেরেছে যে কিং ইজ নট এ ব্যাড ম্যান, এই রাজাটি খারাপ লোক মোটেই নয়। তার সঙ্গে যে অন্যায়টা তিনি মনে করছেন, আসলে এটা কিন্তু কোনো অন্যায় নয়, কোনো ঘটনাচক্রে, কারণ এই রাজা অত্যন্ত ভালো মানুষ, তিনি তার প্রাণটা বাঁচিয়েছেন। তাই তারও কিছু একটা পার্ট, একটা দায়িত্ব থাকে তার এই প্রতিদান দেওয়ার জন্যে। সে কি বলছেন দেখো, নাও ইফ আই লিভ, আমি এখন ক্লাস করছি, তুমি যাও, বাবা যাও, যা যা যা। নাও ইফ আই লিভ, তো এখন যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি আপনি চান, তাহলে আমি আপনার সমস্ত সত্যটা আপনার সামনে বলে দিয়েছি। আপনি চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, আপনি বাঁচাতেও পারেন। তো যদি আমি বেঁচে যাই, যদি আমি একটা এক্সট্রা ইনিংস পাই, তাহলে কি হবে? আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করবো অ্যাজ এ সার্ভেন্ট, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, মানে অ্যাজ এ সার্ভেন্ট হিসেবে আমি কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সান,
and will advise my son, will order my son do the same, যেন তারাও ঠিক একই কাজ করে, অর্থাৎ আমার ছেলেরাও যেন আপনার অনুগত দাস হিসেবে, সার্ভেন্ট হিসেবে শুধু আপনার সেবা করে। তো সো ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করুন। দেখো, এই যে রাজা আমাদের থেকে আলাদা সেটা আমরা বুঝতে পেরেছি, কারণ আমরা সবসময় অন্যের ভুল খুঁজি, কিন্তু খুব কম মানুষ আছেন যারা নিজেদের ভুলগুলো খোঁজার চেষ্টা করি, কিন্তু রাজা এখানে নিজের ভুল খোঁজার চেষ্টা করেছে। তো এই রাজা অন্যের থেকে একটু আলাদা, একটু অনন্য। তো যখন তিনি দেখেছেন একজন কনফেস করছে, একটা স্বীকারোক্তি করছে, তার অন্যায় স্বীকার করছে, তো মনে হয়েছে, রাজার মনে হয়েছে বোধহয় একে আর কোনো দণ্ড দেবার কোনো জায়গা থাকে না, এ দণ্ড পাওয়ার উপযুক্ত নয়, একে দণ্ড দেয়া যায় না। ঠিক সেই জায়গা থেকে কি বলছেন দেখো, দি কিং ওয়াজ ভেরি গ্ল্যাড, রাজাও খুব সন্তুষ্ট হলেন, টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার যে আর্ক এনিমি, তার যে বিটার এনিমি, সবচেয়ে বড় শত্রুর সঙ্গে এত সহজে বন্ধুত্ব করা যায় উনি এটা ভাবতেই পারেননি। আর যেহেতু এটা হয়ে গেল, তো দ্য কিং ওয়াজ ভেরি গ্ল্যাড, সে খুব খুশি হলো। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তিনি তাকে একটা বন্ধু হিসেবে পেয়েছেন। একটা সাধারণ মানুষের থেকে একটা বন্ধুর ক্ষমতা অনেক বেশি, একটা বন্ধুর ভরসা অনেক বেশি হয়। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, আর সেই কারণে তাকে ক্ষমা করলেন এমন কিন্তু নয়, বাট সেড, তিনিও কথা দিলেন, তিনিও বললেন, হি উড সেন্ড হিজ সার্ভ্যান্টস, তিনি তার চাকরদের পাঠিয়ে দেবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ডাক্তারকে পাঠাবেন, টু অ্যাটেন্ড হিম, তার সেবা করার জন্য, অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং যে সম্পত্তিগুলো তিনি সিজ করেছিলেন সেগুলোকে রিটার্ন, রেস্টোর অর্থাৎ ফিরিয়ে দেবেন। দেখো, একজনের ইচ্ছেই সবকিছু, সবটা কিন্তু হয় না, একটা দুজনেরই কিন্তু পারস্পরিক ইচ্ছে থাকা দরকার। তো যখন বিয়ার্ডের ম্যানটা একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তার সমস্ত অন্যায়কে কনফেস, স্বীকার করেছে, সে কিন্তু শুদ্ধ হয়েছে, তাই একে যেমন শাস্তি দেওয়া যায় না, রাজাও কিন্তু বুঝতে পেরেছেন যে এই মানুষকে আর দূরে সরানো যায় না, বরং যে আনওয়ান্টেড, একটা অপ্রত্যাশিত, একটা সারপ্রাইজিং যে সিচুয়েশন তৈরি হয়েছে, সেটাকে ব্যবহার করা উচিত এবং তার মূল্য দেওয়া উচিত। তো রাজাও কিন্তু সমানভাবে তিনি আগ্রহ দেখিয়েছেন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য, অর্থাৎ তিনিও তার হাতটা তার দিকে বাড়িয়ে দিয়েছেন। The king was very glad to have made peace with his enemies so easily. হ্যাঁ রে বাবু, ও ঘরে যা, আমি ক্লাস করছি তো, যাও ঘরে যাও। Having taken leave of the wounded man, leave মানে তোমরা জানো বিদায়, গুড বাই। তো এই উন্ডেড ম্যানের কাছ থেকে রাজা কি করলেন, দ্য কিং ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, পর্চ হচ্ছে বারান্দা, যেখানে সাধারণত গাড়ি রাখার জন্য যাকে পর্চ বলা হয়, কিন্তু এখানে পর্চ হচ্ছে সেই বাড়ির সঙ্গে সংলগ্ন যে ছাউনি, ফুলে ঢাকা যে একটা ছাউনির মতো রয়েছে, যেটাকে আমরা বারান্দা বলি, সেই বারান্দার কাছে তিনি বেরিয়ে এলেন। তাহলে উন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নিয়ে রাজা বারান্দায় বেরিয়ে এলেন। অ্যান্ড লুক অ্যারাউন্ড, তিনি চারপাশটা দেখলেন, ফর দ্য হারমিট, মানে হি ওয়াজ সিকিং দ্য হারমিট, তিনি হারমিটকে খুঁজছেন, কারণ দ্য হারমিট ওয়াজ নো মোর ইন দ্য হার্ট, সে তো কুটিরে নেই, তিনি বেরিয়ে গেছেন। তো সেই হারমিটের সন্ধানে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন। Having taken leave of the wounded man, সেই উন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নেওয়ার পর, দি কিং ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, তিনি বারান্দা দিকে বেরিয়ে এলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটের সন্ধানে এদিক ওদিক তাকাতে শুরু করলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, মানে আলটিমেটলি হি ডিসাইডেড টু গো ফর হিজ প্যালেস, রাজপ্রাসাদে যাবার আগে আরেকবার হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেনস,
হি হ্যাড পুট মানে সে আগে যে প্রশ্নগুলো হারমিটের কাছে রেখেছে সেই প্রশ্নগুলোর আর একবার উত্তর পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে পড়লেন। তিনি চলেই যাবেন, তো চলে যাওয়ার আগে তিনি চাইলেন যে আর একবার আমি প্রশ্নের উত্তরগুলো করে দেখি যে উত্তরগুলো পাওয়া যায় কিনা। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, এবং হারমিট দেখতেন সে বাইরে রয়েছেন। অন ইজ নিজ, নি মানে তোমার যা হাঁটু, মানে হাঁটু গেড়ে বসে, সোয়িং সিডস তিনি বীজ বপন করছেন, ইন দ্য বেডস সেই জমিটাতে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। ডাগ ডিগ মানে খনন করা। তিনি আগের দিন যে জমিটা খুঁড়ে রেখেছেন, চাষ করার জন্য রেখেছেন, সেই জমিতে তিনি আজকে গিয়ে বীজ বপন করছেন। আমরা সবাই জানি যে একটা প্রবাদ আছে, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, অর্থাৎ যেমন কর্ম করবে তিনি তেমন ফল পাবেন। তো রাজা আগের দিন এই যে বীজটি বপন করবেন তার জন্য তিনি জমিটিকে প্রস্তুত করেছিলেন। তোমরাও আমাদের কাছে অনেক জিনিস জিজ্ঞেস করো, আমরা তোমাদেরকে হয়তো সব সময় সঙ্গে সঙ্গে উত্তর দিই না। এই যে সঙ্গে সঙ্গে উত্তর দিই না বলে তোমরা নিজের মতো ভেবে নাও যে স্যার হয়তো এই প্রশ্নের উত্তরগুলো জানেন না, স্যার দিতে পারছেন না, এমন কিন্তু নয়। সব প্রশ্নের উত্তর সব সময় সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা সিচুয়েশন, একটা পরিস্থিতির তৈরি হতে হয়, একটা অভিজ্ঞতা, একটা জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানেও দেখো হারমিটকে তিনি আগের দিন এতবার প্রশ্নগুলো করেছেন, কিন্তু হারমিট একবারের জন্যও তার কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেননি। কিন্তু তিনি তার জন্য ভেবে নেননি যে হারমিট এই উত্তরগুলোর উত্তর দিতে পারবেন না। তার দৃঢ় বিশ্বাস ছিল যে হারমিট এই উত্তরটা দিতে পারেন। তাহলে হারমিট সঙ্গে সঙ্গে দেয়নি কেন? তাহলে উনি যে আগের দিন যে জমিটা মানে খুঁড়ে রেখেছিলেন সেই জমিটা তিনি সঙ্গে সঙ্গে বীজ বপন করেনি কেন? কারণ সদ্য জমা মানে সদ্য খোঁড়া জমিতে আমরা কখনো বীজ বপন করতে পারি না, সেটা ভালো ফসল হতে পারে না, সেটা অপেক্ষা করতে হয়। তো যেন রাজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেন হারমিট একটা জমিকে প্রস্তুত করে রেখেছিল। যেমন আগের দিন খোঁড়া জমিতে উনি আজকে বীজ বপন করছেন, ফসল ফলাচ্ছেন, ঠিক আগের দিন যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছিল সেই সিচুয়েশনাল বেসিসে তিনি আজকে তার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সেই জমিটা প্রস্তুত করেছেন, এবং সেই জমিতে দাঁড়িয়ে আজকে তিনি তার প্রশ্নের উত্তর দেবেন, অর্থাৎ সেখানে তিনি বীজগুলো বপন করবেন। এটা খুব সিম্বলিক্যাল। দেখো, দ্য কিং হ্যাভিং দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট তো বাইরেই ছিলেন, অন হিজ নিজ হাঁটুর গেড়ে বসে, সোয়িং সিড ইন হিজ বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, সেই যে জমিতে খুঁড়ে রেখেছিলেন তিনি সেখানে আজকে বীজ বপন করছেন। The king approached him, the king went to him, রাজা তার কাছে গেলেন, and said and asked, for the last time, শেষবারের মতো, I pray you answer my question, wise man, হে ওয়াইজ, হে জ্ঞানী, আমি শেষবারের মতো আর একবার আপনাকে প্রার্থনা করছি, অনুরোধ করছি, প্লিজ give me my answer, give me the answer of my questions, আমার প্রশ্নের উত্তরগুলো দাও। You have already been answered, এটা প্যাসিভ ভয়েস, বি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে তোমাকে অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে, তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো, তোমার উত্তর প্রস্তুত হয়ে গেছে, তোমাকে উত্তরগুলো দেওয়া হয়ে গেছে। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আমি তোমাকে অলরেডি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, সেড দ্য হারমিট বললেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, সেই সরু সরু পায়ের ওপরে ভর করে ওই হাঁটু গেড়ে বসে তিনি উত্তর দিলেন, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তো তোমরা যারা আমার ওপারে বসে শুনছো তারাও অবাক হচ্ছ যে হারমিট কখন উত্তর দিলেন, কি উত্তর দিলেন, আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি। তোমরাও বুঝতে পারোনি, আমিও বুঝতে পারিনি, রাজাও বুঝতে পারিনি, কিন্তু হারমিট দাবি করছেন যে তার প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেছে। and looking up at the king, তিনি হাঁটু গেড়ে বসেই রাজার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, you have already been answered, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে।
হু স্টুড বিফোর হিম, যে রাজা তার সামনে দাঁড়িয়েছিল সেই দাঁড়ানো রাজাকে তিনি বলে দিলেন যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্কড দ্য কিং। রাজা তো অবাক, ভেরি সারপ্রাইজড। তিনি বললেন হাউ আনসার্ড, কিভাবে উত্তর দিলেন, হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন, আপনি কি বলতে চাইছেন। হারমিট কিন্তু বুঝতে পেরেছে দ্যাট দ্য কিং কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য আনসার, এই উত্তরগুলো বুঝতে পারেনি, তিনি উত্তরগুলো পাননি। তাই তিনি বলছেন ডু ইউ নট সি, মানে ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারোনি, রিপ্লাই দ্য হারমিট, হারমিট বলেন তুমি কি তাহলে প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারোনি। এবার দেখো একটা বড় কোটেশনের মধ্যে একটা অনেক বড় বক্তব্য আছে, অর্থাৎ এই গোটা বক্তব্যটা হচ্ছে হারমিটের উত্তর। তাহলে তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় 1 বছর অন্তর অন্তর পরে, যে রাজার 3টে প্রশ্ন কি ছিল এবং সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর কি ছিল। তোমরা 3টে প্রশ্ন বহুবার করে পেয়েছো, আজ কিন্তু 3টে প্রশ্নের সঠিক উত্তর এই কোটেশনের মধ্যে রয়েছে। তোমরা এইটুকু ভালো করে পড়ো, আর যেভাবে লেখা আছে এইভাবেই লিখো, তাহলে কিন্তু তোমরা 6 মানে যে ফুল মার্কসটা আছে তোমরা সবটা কিন্তু সেটা পেতে পারবে, যদি মাঝখানে কোনো ভুল না করো। দেখো আমি পড়ছি। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, দ্য কিং মেট দ্য হারমিট দ্য ডে বিফোর। আগের দিন রাজা হারমিটের সঙ্গে দেখা করেছিল, আর যখন দেখা করতে এসেছিলেন তিনি দেখেছিলেন যে সেই হারমিট ফ্রেল অ্যান্ড উইক, যে ভীষণ মানে শীর্ণ এবং দুর্বল, সেই হারমিট এক মনে মাটি খুঁড়ছিল। তো সেই কাজটা করতে তার খুব কষ্ট হচ্ছিল, এবং সেই কষ্টটা দ্য কিং ফেল্ট, তিনি অনুভব করতে পেরেছিলেন। আর সেই অনুভূতি বশত, সেই সমব্যথী বশত তিনি কিন্তু হারমিটকে হেল্প করেছিলেন। তাই তিনি রাজাকে আরেকবার করে মনে করিয়ে দিচ্ছেন যে ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি আমার এই দুর্বলতা দেখে আপনি মায়া না দেখাতেন, and had not dug these beds, আর যদি এই জমিগুলো খুঁড়ে না দিতেন ফর মি, আমার হয়ে, বাট হ্যাড গন ইওর ওয়ে, যদি আপনি আপনার পথে ফিরে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে এই লোকটা কিন্তু আপনাকে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, রিপেন্ট মিন অনুশোচনা করা, দুঃখ করা, ল্যামেন্ট করা, তাহলে আপনি কিন্তু এটা দুঃখ করতেন অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আপনি যে আমার সঙ্গে থাকতেন না, না থেকে চলে যেতেন, এই না থেকে চলে যাওয়ার কারণে আপনি কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে শুধু দুঃখ করতেন। আপনার মনে হতো যে ওর কাছে থেকে গেলেই হতো, হয়তো থেকে গেলে এই বিপদটা এড়ানো যেত। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাই ভেবে দেখুন আপনার কাছে গুরুত্বপূর্ণ সময় ছিল কোনটা, যখন আপনি ইউ আর ডিগিং দ্য বেডস, জমিটা খুঁড়ছিলেন। and I was the most important man, আর সেই মুহূর্তে আমি ছিলাম আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। and to do me good, আর আমার ভালো করাটাই was your most important business, সেটা ছিল আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, আফটারওয়ার্ডস, এর পরে পরে, তাহলে যখন তিনি অর্থাৎ রাজা যখন হারমিটের সঙ্গে প্রথমবার দেখা করলেন, সেই সিনারিওটা, সেই সিচুয়েশনটাকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। অর্থাৎ যখন তিনি হারমিটের কাছে গেলেন, হারমিটের ভগ্ন শরীর দেখে তার কষ্ট হলো, তার হয়ে কাজ করলেন। এই যে কাজ করছিলেন সেই প্রেজেন্ট মোমেন্টটা ছিল গুরুত্বপূর্ণ সময়, আর সেই মোমেন্টে দাঁড়িয়ে তিনি যার সঙ্গে রয়েছেন সেই মানুষটা ছিল গুরুত্বপূর্ণ মানুষ, আর তার ভালো করা ছিল গুরুত্বপূর্ণ কাজ। তারপর দেখো আমরা আর একটা সিনারিও পেয়েছি, আর একটা চিত্র পেয়েছি, আমরা আর একটা সিচুয়েশনাল সার্কামস্ট্যান্স পেয়েছি। সেটা কি হয়েছে দেখো, আফটারওয়ার্ডস, এর পরবর্তীকালে, when the man ran to us, যখন ওই মানুষটা আমাদের কাছে দৌড়ে এলো, the most important time was when you were attending to him, তাহলে গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল, যখন আপনি তাকে অ্যাটেন্ডিং অর্থাৎ নার্সিং, আপনি তাকে সেবা শুশ্রূষা করছিলেন, সেটা ছিল গুরুত্বপূর্ণ টাইম। ফর ইউ, ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস
he would have died. যদি আপনি বাউন্ড আপ হিজ উন্ডস, তার এই ক্ষতস্থানগুলো যদি আপনি বেঁধে না দিতেন, he would have died without having made peace with you, তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব বা শান্তি প্রস্তাব না করেই কি হতো, সে কিন্তু মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই তিনিই ছিলেন আপনার কাছে সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর আপনি তার জন্য যা যা করেছেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর সেটাই ছিল আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। দেখো, উনি কিন্তু উইথ এক্সপ্লেনেশন, সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, তিনি সমস্ত বিষয়টা রাজাকে টিচ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরাও তোমাদেরকে অনেক কথা একসঙ্গে বলে ফেলি, কিন্তু তোমরা সবটা ভালো করে বুঝতে পারো না। তখন আমরা কি করি, একটা সিনপসিস করি, একটা ব্রিফ করি, একটা নোট করার চেষ্টা করি। তো এই যে হারমিট রাজাকে এতটা শিক্ষা দিলেন, এই এতটা শিক্ষাটাকে তিনি ব্রিফ করছেন, তাহলে এক কথায় হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, and who are the most important people, and what was the most important thing to do। দেখো, এটা তিনি সিনপসিস করছেন, ওটাকে ব্রিফ করছেন লাস্ট লাইনটা। রিমেম্বার দেন, তাহলে আপনি এটা মনে রাখবেন, there is only one time that is important, আমাদের কাছে একটা সময় আছে যে সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, and that is now, আর সেটা হচ্ছে এখন। ডু ইট নাও, এক্ষুনি করুন। দেখবে তোমাদেরকেও যখন বাবা মায়েরা কোনো কাজ করতে বলেন, যদি বলো যে কালকে করব, পরে করব, সেই কাজটা কিন্তু আর কখনো হয়ে ওঠে না। তুমি যদি সেই মুহূর্তে করে ফেলতে পারতে, তুমি সেই কাজটা তখনই করতে পারতে, কারণ সেই কাজটা করার ক্ষমতা তোমার সেই মুহূর্তে ছিল। আর আমাদের কাছে that is now, now means is present, অর্থাৎ বর্তমান হচ্ছে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। It is the most important time because it is the only time when we have any power। এইটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়ের কারণ কি, কারণ we have the power, আমাদের সেই ক্ষমতাটা থাকে কি করার জন্যে, টু ডু দ্য জব, সেই কাজটা করার মতো ক্ষমতা আমার সেই মুহূর্তে থাকে। তাই সেই সময়টা, প্রেজেন্টটা, নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, অ্যান্ড দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, আর সব থেকে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে হি, সেই মানুষটি, উইথ হুম ইউ আর, সেই বর্তমান সময়ে, সেই বর্তমান পরিস্থিতিতে তুমি যার সঙ্গে রয়েছো, সেই মানুষটি হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ। কারণ ফর নো ম্যান নোজ, কারণ কেউই পৃথিবীতে জানে না, whether he will ever have dealings with anyone else, যে এর পরে তার সঙ্গে আর অন্য কারো দেখা হবে কিনা বা কথা হবে কিনা। দেখো, তোমরা যখন স্কুলে আসো, স্কুলে যখন বন্ধুদের সঙ্গে থাকো, তোমরা কি সবাই 100% শিওর হতে পারো যে তোমরা বাড়ি ফিরে গিয়ে আবার বাবা মার সঙ্গে তোমরা এক হতে পারবে, বা আমি একটু পরে আমি অমুক বন্ধুর সঙ্গে দেখা করতে পারবো? এটা হতেও পারে, এটা নাও হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি যার সঙ্গে আছি, আমি তার সঙ্গে ভালো আছি, এবং সেই হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ লোক, এবং তার কথাটাই আমাকে সব থেকে ভালো করে ভাবতে হবে, ভালো করে বুঝতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, আর কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, কি উত্তর দেখো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, টু ডু গুড, সেটা হচ্ছে ভালো করা। কার ভালো করা? তাহলে এই মুহূর্তটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ সময়, এই মুহূর্তে আমার কাছে যে আছেন তিনি গুরুত্বপূর্ণ মানুষ, আর এই মুহূর্তে সেই মানুষটির ভালো করাই হচ্ছে আমার একমাত্র কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। কারণ বিকজ ফর দ্যাট পারপাস অ্যালন, মানে অনলি ফর দিস পারপাস, শুধুমাত্র এই জন্যেই, এই কারণেই, ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। দেখো, ফর দ্য সেক অফ এমফ্যাসিস, এই বাক্যটাকে উলটপালট করে দেয়া আছে, মানে ম্যান ওয়াজ সেন্ট, মানুষকে পাঠানো হয়েছে, ইনটু দিস লাইফ, মানে ইনটু দিস আর্থ, এই পৃথিবীতে এই জন্মটা দেওয়া হয়েছে কেন, অন্যের ভালো করার জন্য। তাহলে দিস ইজ দ্য রিলিজিয়াস টিচিং, এই হচ্ছে সেই
ধর্মীয় শিক্ষা, যেখানে ব্যক্ত করা হচ্ছে যে আমাদের জন্মের মূল অর্থটা কি, আমরা জন্মগ্রহণ করেছি কেন, সেটা শুধু নিজের টুকু ভাবার জন্য নয়, এটা অন্যের কথা ভাবার জন্য। এবং কার কথা ভাবার জন্য? আমি যার সঙ্গে যে মুহূর্তে রয়েছি সেই মুহূর্তে তার ভালো করার জন্য, তার কথা ভাবার জন্য আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে। তাহলে আমরা গোটা ব্রিফটা পড়ার পরে আমরা কি ব্রিফ করতে পারি যে কোনটা গুরুত্বপূর্ণ সময় না প্রেজেন্ট অর নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই, বিকজ উই হ্যাভ দ্য অনলি পাওয়ার দেন, আমাদের সেই মুহূর্তে আমাদের ক্ষমতা থাকে। and the man who is present with the man with the present time is the most important person। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে তার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন গুরুত্বপূর্ণ মানুষ। কারণ আমরা কেউ জানি না যে এর পরে আমাদের আর কারোর সঙ্গে কোনো দেখা হবে কিনা। আর কোনটা গুরুত্বপূর্ণ কাজ? যে আমার সঙ্গে রয়েছে তার ভালো করা। দেখো আমরা কার ভালোটা কেমন করে করব সেটা সেই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমাদের একটাই কাজ মনে রাখতে হবে, আমি যার সঙ্গে রয়েছি, যার সঙ্গে থাকছি, তার ভালো করা, তার ভালো চিন্তা করা। কারণ এইটার জন্যই আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এই জন্যই আমি জীবনটা পেয়েছি। This was the three questions, these were the three questions and these were the answers। আর এই ছিল তার উত্তর। আচ্ছা, তোমরা একটু এটাকে বাড়িতে একটু সুন্দর করে পড়ে নিও। আশা করি এটার মধ্যে কোনো ভাষার জটিলতা কিছু নেই, এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো এর জন্য কিছু কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কি কি প্রশ্ন হতে পারে দেখো, আমি প্রথমে বলেছিলাম যে 3টে প্রশ্ন কি ছিল এবং সেই 3টে প্রশ্নের উত্তর ওই লার্ডের মেয়েরা কি দিয়েছিল, এটা একটা পাঠ হতে পারে। নাম্বার 2 হতে পারে যে হারমিটের কাছে যাওয়ার আগে মানে আলটিমেটলি রাজা হারমিটের কাছে গিয়েছিলেন কেন এবং কখন গিয়েছিলেন, এটার প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে বিয়ার্ডের ম্যানটিকে রাজা কেমন করে নার্স কিভাবে শুশ্রূষা করেছিলেন, এটা যেমন প্রশ্ন হতে পারে। ঠিক এমনও প্রশ্ন হতে পারে যে তিনি কিভাবে, অর্থাৎ রাজা এবং বিয়ার্ডের ম্যান তারা কিভাবে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছিল, কিভাবে শান্তি স্থাপন হয়েছিল, এটা প্রশ্ন হতে পারে। আর আলটিমেটলি যেটা বড় প্রশ্নটা হতেই পারে সেটা হচ্ছে কি সেই 3টে প্রশ্ন আর কি ছিল তার আলটিমেট উত্তর। এইটুকু করলেই এবং লাইনে লাইনে তোমাদের উত্তরগুলো রয়েছে, শুধু বইটা ভালো করে পড়লেই তোমরা কিন্তু এটা করতে পারবে। আই হোপ ইউ উইল রিড ওয়েল অ্যান্ড ক্যান আনসার অল ইউর কোয়েশ্চেন অল ইউর সেলফ, মানে নিজেরাই তোমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। আমার একটা ইচ্ছে রইলো, আমি তোমাদের কিছু প্রশ্ন লাইন তুলে বা বড় প্রশ্ন আমি গ্রুপে দিয়ে দেবো অ্যাজ এ পিডিএফ ফর্ম, তোমরা উত্তরগুলো করে আমাকে দিয়ে পারলে চেক করে নিও। ওকে? আচ্ছা, তোমাদের কি আজকে আর কিছু বলার আছে? তাহলে বলো এক এক করে। আর যদি না থাকে তাহলে আমি স্যারকে বলবো আমাদের রেকর্ডিংটা অফ করতে।